ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন, এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে ফাঁসাতে চাইছে একটি পক্ষ। কিন্তু যারা আসিফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফের নিজের লোক। আসলেই কি অন্য কোনো পক্ষ ফাঁসাচ্ছে আসিফকে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের লোকই করছে স্যাবোটাজ? মাত্র 2 সপ্তাহ আগে সরকার গঠন করেছে বিএনপি। দর্শক, একদিন আগেই নতুন সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি বললেন যে প্রফেসর ইউনূস সরকার যে চুক্তি আমেরিকার সঙ্গে করে গেছে সেই চুক্তির ব্যাপারে বিএনপি এবং জামাতকে তারা জানিয়েছিল এবং বিএনপি এবং জামাতের সম্মতি নিয়ে অনুমতি নিয়েই সেই চুক্তি করা হয়েছে। এখন পর্যন্ত বিএনপি থেকে কোনো বক্তব্য আসেনি, কারণ তিনি তো বিএনপিরই মন্ত্রী, এখন বিএনপিরই পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং সেই কথাটা বিএনপি রিভার্স করে দেবে কিংবা আপত্তি করবে এরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জামাত বেঁকে বসেছে। জামাতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো চুক্তির ব্যাপারে সরকার আমাদের অনুমতি নেয়নি, আমাদেরকে জানায়নি। মহাসংকটে পড়ে যাচ্ছেন বোধহয় ডক্টর খলিলুর রহমান, কিংবা মহাসংকটে পড়তে এখনো অনেক বাকি বোধহয় প্রফেসর ইউনূস সরকারের। শুধু তাই নয়, আজকে রাজধানীতে মিছিল হয়েছে 2 জন উপদেষ্টাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার। জামাত করেছে সেটা। চলুন একটু জেনে দেখি কি ঘটছে রাজনীতিতে নতুন করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই স্যাট করে উঠতো জামাত কর্মীরা, যে আমেরিকার বিরুদ্ধে কিছু বলা মানে ভারতের পক্ষে অবস্থান নেওয়া এবং সে ভারতের দালাল। এবং জামাত এমন একটা ন্যারেটিভ দাঁড় করাইছিল যে ভারতকে রুখে দিতে হলে আমেরিকাকে লাগবে, কিন্তু ভারত আর আমেরিকার যে একই ইস্টাবলিশমেন্ট, একই স্বার্থ নিয়ে কাজ করে, এইটা তারা মানতো না। তারা মনে করতো ভারতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকার সহযোগিতা লাগবে। এবং সবশেষে যেটা হলো, নির্বাচনের ঠিক আগে জামাতের কর্মীরা প্রচার করা শুরু করলো যে আমেরিকা তাদের সঙ্গে আছে। নিউজ হলো, গণমাধ্যমে হলো যে আমেরিকা জামাতকে সাপোর্ট করছে। এবং সেই কারণে আমরা যখন বিদেশিদের হাতে বন্দর দেওয়ার বিরোধিতা করছিলাম, ওই সময় জামাত কর্মীরা সবচেয়ে বেশি আমাদের সমালোচনা করেছে। আসিফ নজরুল খেদের সঙ্গে বলেছেন, অনেকেই যে পত্র পত্রিকার এসব অপপ্রচারে বিশ্বাস করছে সেটাতে তিনি অত্যন্ত মর্মাহত, সম্ভবত মর্মাহত হবেন নতুন করে যে উপদেষ্টাদেরকে ব্যাংক হিসাব দিতে বলা হয়েছে তারাও। কিন্তু এরা প্রত্যেকেই মনে রাখবেন বিশেষভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগটা কিন্তু সেই ইউনূস সরকারের আমল থেকেই উঠেছে। দর্শক, একদিন আগেই নতুন সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি বললেন যে প্রফেসর ইউনূস সরকার যে চুক্তি আমেরিকার সঙ্গে করে গেছে সেই চুক্তির ব্যাপারে বিএনপি এবং জামাতকে তারা জানিয়েছিল এবং বিএনপি এবং জামাতের সম্মতি নিয়ে অনুমতি নিয়েই সেই চুক্তি করা হয়েছে। এখন পর্যন্ত বিএনপি থেকে কোনো বক্তব্য আসেনি, কারণ তিনি তো বিএনপিরই মন্ত্রী, এখন বিএনপিরই পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং সেই কথাটা বিএনপি রিভার্স করে দেবে কিংবা আপত্তি করবে এরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জামাত বেঁকে বসেছে। জামাতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো চুক্তির ব্যাপারে সরকার আমাদের অনুমতি নেয়নি, আমাদেরকে জানায়নি। মহাসংকটে পড়ে যাচ্ছেন বোধহয় ডক্টর খলিলুর রহমান, কিংবা মহাসংকটে পড়তে এখনো অনেক বাকি বোধহয় প্রফেসর ইউনূস সরকারের। শুধু তাই নয়, আজকে রাজধানীতে মিছিল হয়েছে 2 জন উপদেষ্টাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার। জামাত করেছে সেটা। চলুন একটু জেনে দেখি কি ঘটছে রাজনীতিতে নতুন করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, আমেরিকার সঙ্গে যে চুক্তি, গোপন চুক্তি, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ার 72 ঘন্টা আগে যে চুক্তি করেছিলেন, অর্থাৎ তার মেয়াদ শেষ হওয়ার ভোটের আগে 72 ঘন্টা আগে ভোট হয়েছে 12 তারিখে, 9 তারিখে যে চুক্তি তিনি করলেন সেই চুক্তি গোপন চুক্তি নয়, এটা তিনি বলেছিলেন বারবার। তাই তিনি এবং তার উপদেষ্টারা বলেছিলেন, এবং বলার প্রেক্ষিতে বিতর্ক যখন উস্কে যাচ্ছিল তখন পল কাপুর, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশ সফররত অবস্থায় একদিন আগেই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী, যিনি প্রফেসর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, খলিলুর রহমান, তিনি বলেছেন যে এই চুক্তি ব্যাপারে বিএনপি এবং জামাতের অনুমতি নেওয়া হয়েছে, তাদের সম্মতিতেই এই চুক্তি করা হয়েছে। জামাতের আমির আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জামাতের কোনো অনুমতি কিংবা সম্মতি নেওয়া হয়নি।
কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিদেশি চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে আলোচনাই করেনি, সম্মতি তো অনেক দূরের কথা। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চুক্তি হয়েছে। আজকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাত আমির বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি আরো বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ করছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই। সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকারের নিরাপত্তা উপদেষ্টা দাবি করেছিলেন যে এই চুক্তির ব্যাপারে বিএনপি এবং জামাতের সম্মতি নিয়ে এই চুক্তি করা হয়েছে। এই বোমাটা যখন ফাটিয়ে দিলেন জামাত আমির, তখন অন্যদিকে দেখছি রাজধানীতে আজকে জামাতের বিক্ষোভ মিছিল। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জামাতের বিক্ষোভ, বিশাল বিক্ষোভ মিছিল করেছে তারা। এবং খলিলুর রহমান সরকারে থেকে বিএনপির পক্ষে কাজ করেছে, মির্জাফরি করেছে, রিজওয়ানা হাসানও মির্জাফরি করেছে। এই দুই উপদেষ্টা জাতির সঙ্গে মির্জাফরের ক্যারেক্টারে অভিনয় করেছে। এরকম নানা কথা আজকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে প্রথম কোনো মিছিল হলো যেটা দাবি করা হচ্ছে, যদিও এই দুইজন বিগত সরকারের উপদেষ্টা, কিন্তু বিগত সরকারের উপদেষ্টা হলেও তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে জামাত। রিজওয়ানা হাসান যে কথা বলেছিলেন যে ধর্মান্ধ নারী বিদ্বেষী এই গোষ্ঠীকে ফ্রন্ট লাইনে আসতে দেইনি আমরা, সেটাকেই জামাত ব্যাখ্যা করছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে জেতানো হয়েছে। কিন্তু রিজওয়ানা হাসান পাল্টা মন্তব্যে বলেছেন যে আমি এখানে ধর্মীয় উগ্রবাদের কথা বলেছি, যারা উগ্রবাদ ছড়ায় তাদের কথা বলেছি, তার সঙ্গে নির্বাচনকে মিলিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু তিনি এমন বক্তব্য দিলেও জামাত নাছোড়বান্দা। এখন জামাত চাইছে এই দুইজনকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যে খোঁজ খবর, সেই খোঁজ খবর নিতে হবে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে কিনা, কিভাবে করেছে, তার মুখোশ উন্মোচন করতে হবে। এরকম অবস্থা তৈরি হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, রাজনীতি কি ঘোলাটে হয়ে যাচ্ছে? এবং বিশেষ করে রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান দুই ক্ষেত্রে যে মন্তব্য করলেন, একজন উগ্রবাদ আর একজন চুক্তি সবার সঙ্গে সম্মতি নিয়ে করা হয়েছে, এই বক্তব্য দিয়ে কি নতুন সরকারকে বিপদে ফেলে দিলেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন, এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে ফাঁসাতে চাইছে একটি পক্ষ। কিন্তু যারা আসিফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফের নিজের লোক। আসলেই কি অন্য কোনো পক্ষ ফাঁসাচ্ছে আসিফকে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের লোকই করছে স্যাবোটাজ? মাত্র 2 সপ্তাহ আগে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দায়িত্ব নিয়েই জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। তারা জানিয়েছেন নতুন করে তদন্ত হবে, সন্দেহভাজন অনেকের ফোন কল এবং SMS লিস্ট আবার চেক করা হচ্ছে। ঠিক সেই সময়েই আসিফের ফোনের SMS লিস্ট ফাঁস হলো। ফাঁস করেছেন বিএনপিপন্থী সাংবাদিক বলে পরিচিত নাজমুস সাকিব। নাজমুস সাকিবের কাছে এই লিস্ট কোত্থেকে এলো? পুলিশের পক্ষ থেকেই কি কেউ তাকে কল লিস্ট দিয়েছে? তাহলে প্রশ্ন আসবে, পুলিশ আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট নাড়াচাড়া করছে কেন? দ্বিতীয় ঘটনাটি আরও ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আসিফ মাহমুদও দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের, বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন। এখানেই ফেঁসে গেছেন আসিফ মাহমুদ। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চালটা তিনি ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের যে সম্পদ বা লেনদেন আছে, সেখানে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলেই ফেঁসে যেতে পারেন তিনি। এর আগে অনেক রাজনৈতিক নেতা এই হিসাব বহির্ভূত আয় বা সম্পদের প্যাঁচে পড়ে ফেঁসে গেছেন। অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে গেছে, তাদের কাউকে জেলও খাটতে হয়েছে। কেউ যদি আসিফকে ফাঁসাতে চায় তাহলে তারা এখন আসিফের এই হিসাবের বাইরের সম্পদ খুঁজে বের করবে।
সম্ভবত সেই অনুসন্ধান এরই মধ্যে শুরু হয়েছে, কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে 4টি দেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 11,000 কোটি টাকা পাচার করেছেন এমন খবর ছড়িয়েছে। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মমিন মেহেদি দাবি করেছেন আসিফ মাহমুদের পিএস মাহফুজের 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে তার পিএস মাহফুজের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হয়েছে। এসব নিয়ে কখনো কোনো তদন্ত হয়নি। আপনাদের মনে আছে হয়তো গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারের বাসায় চাঁদাবাজি করতে যায় কয়েকজন যুবক। এর মধ্যে অভিযুক্ত জানে আলম অপু গ্রেপ্তারের আগে একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করে চাঁদাবাজির পেছনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত। অপু গ্রেপ্তার হলেও এই ঘটনা নিয়ে তদন্তের খুব বেশি অগ্রগতি হয়নি। বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। গণমাধ্যমে বলা হয়েছে দুদকের একটি সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়েও কাজ না করায় তার তথ্য প্রমাণ সহ দুদকে অভিযোগ করেছেন। একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনেরও অভিযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেওয়া ব্যাংকের হিসাব আর অভিযোগকারীদের দেওয়া তথ্য প্রমাণ মিলিয়ে তদন্ত করে দেখা হবে আসিফ মাহমুদের কোনো ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট আছে কিনা। আওয়ামী ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে। সাংবাদিক নাজমুস সাকিব আসিফের SMS লিস্ট ফাঁস করে দেখিয়েছেন আসিফ মাহমুদের সাবেক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 2 দিনে 50,000 টাকা করে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিনি লিখেছেন মোবাইল নম্বরের SMS ডেটাতে দেখা মিলল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো বিরহ বেদনার এক টেক্সট। তাছাড়া কলেজ পড়ুয়ার সাবেক এই বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 1 লক্ষ টাকা থাকা ব্যাংক অ্যাকাউন্টে 4 আগস্ট 2025 ঢুকানো হয় 50,000 টাকা। এর একদিন পর আবার ঢোকানো হয় 50,000 টাকা। কলেজ পড়ুয়া বেকার একজন নারীর ব্যাংকে 2 লক্ষ টাকার ব্যালেন্স স্বাভাবিক ঘটনা কি? এই প্রশ্নের সঙ্গেই এসে যায় কলেজ পড়ুয়া ওই মেয়েটি ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, কিংবা অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে কি লেনদেন করেছেন তিনি। আর্থিক গোয়েন্দা বিভাগকে তো আসিফ শুধু বাবা মা এবং স্ত্রীর অ্যাকাউন্টের হিসাব দিয়েছেন, গার্লফ্রেন্ড, পিএস বা অন্য কারো অ্যাকাউন্টের হিসাব দেননি। তাদের লেনদেনের দায়ও কি আসিফের উপর বর্তায় না? একটা কথা বলাই যায়, সময়টা ভালো যাচ্ছে না আসিফের। কিন্তু এটাও মনে রাখা দরকার, রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না। ধরি 3টা ঘটনা। 1, জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্তের ঘোষণা। 2, পুলিশ সূত্র বলছে সন্দেহভাজনদের কল লিস্ট নতুন করে যাচাই হচ্ছে। 3, ঠিক এই সময়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পুরনো SMS ফাঁস। এবং 4, তার পিএস এবং অনুসারীদের কল রেকর্ড ও ভিডিও বার্তা প্রকাশ। সবগুলো ঘটনার একটা প্যাটার্ন আছে। বাংলাদেশের রাজনীতিতে এমন প্যাটার্ন বা ঘটনা প্রবাহ আমরা আগেও দেখেছি। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাধারণত রাজনৈতিক বিবৃতি দেয় না। তারা কাগজ দেখে, টাকা দেখে, লেনদেন দেখে। যখন কোনো ব্যক্তির হিসাব তলব করা হয় সেটা তারা নিয়মিত অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন লেনদেনের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে এবং বড় ধরনের মামলার আগে তথ্য জোগাড় করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখনই মামলা হতে যাচ্ছে কিনা আমরা জানি না। তবে মামলা যদি নাও হয়, এই তদন্ত এক ধরনের রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে এখনই সত্য বেরিয়ে আসবে কিনা আমরা জানি না। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আসিফ যদি সত্যিই দুর্নীতি করে থাকেন তবে তার বিচার হোক, কিন্তু তাকে যেন রাজনৈতিক বোর্ডে ঘুঁটি বানানো না হয়। আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই স্যাট করে উঠত জামাত কর্মীরা, যে আমেরিকার বিরুদ্ধে কিছু বলা মানে ভারতের পক্ষে অবস্থান নেওয়া, এবং সে ভারতের দালাল। এবং জামাত এমন একটা ন্যারেটিভ দাঁড় করাইছিল যে ভারতকে রুখে দিতে হলে আমেরিকাকে লাগবে। কিন্তু ভারত আর আমেরিকার যে একই ইস্টাবলিশমেন্ট, একই স্বার্থ নিয়ে কাজ করে, এইটা তারা মানতো না। তারা মনে করতো ভারতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকার সহযোগিতা লাগবে। এবং সবশেষে যেটা হলো, নির্বাচনের ঠিক আগে জামাতের কর্মীরা
প্রচার করা শুরু করলো যে আমেরিকা তাদের সঙ্গে আছে। নিউজ হলো, গণমাধ্যমে হলো যে আমেরিকা জামাতকে সাপোর্ট করছে। এবং সেই কারণে আমরা যখন বিদেশিদের হাতে বন্দর দেওয়ার বিরোধিতা করছিলাম, ওই সময় জামাত কর্মীরা সবচেয়ে বেশি আমাদের সমালোচনা করেছে। আজকে শফিকুর রহমান আবার উল্টো কথা বলতেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের কোনো চুক্তি নিয়ে সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা করেনি। আমরা বহুবার দাবি জানিয়েছে যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে, ঠিক সেভাবে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত বিষয়গুলোতেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু তৎকালীন সরকার আমাদের সে দাবিগুলো আমলে নেয়নি। অতএব এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, এখানে কোনো ধরনের ধোঁয়াশা করার সুযোগ নাই। এই কথাটা ছিল আমাদের যে ছোটখাটো বিষয়েও ডক্টর ইউনূস সবাইকে ডাইকা ছবি তুলতো, এবং ছোটখাটো বিষয়েও ডক্টর ইউনূস সবাইকে নিয়ে ঐক্যমত করতো, ঐক্যমত কমিশন। তাহলে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কেন আলোচনা করছে না? এইটা আমরা যখন বলতাম তখন জামাত কর্মীরা স্যাট করে উঠতো এবং অন্য কোনো রাজনৈতিক দল ছাড়া শুধুমাত্র 2-3টা দলকে ডেকে ডেকে ডক্টর ইউনূস আলোচনা করতো স্পর্শকাতর বিষয়গুলোতে, অন্যদেরকে আমলে নিত না। এবং সেই জায়গায় জামাত ঠ্যাং করে সেখানে গিয়ে অংশ নিত। এবং সবশেষে কি হলো, নির্বাচনের আগে খবর আসলো যে ডক্টর ইউনূসের এই ডিজাইন এখন নতুন করে আমেরিকা জামাতকে সমর্থন দিচ্ছে। আজকে নির্বাচনে হেরে মাথা ঘোল হয়ে গেছে। হ্যাঁ, যে আমেরিকার হের তো কাজে লাগলো না। আজকে স্পষ্ট করতে হবে, 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান হওয়ার জন্য আমেরিকার হেল্প লাগেনি, দেশের মানুষ করছে। এবং এই ভোটেও আমেরিকার হেল্প লাগেনি, দেশের মানুষ করছে। এবং এইটা আমাকে মেনে নিতে হবে যে আমেরিকার সাহায্য তাদেরকে জেতাতে পারে নাই। আজকে হাইরা গিয়া পোল্টি হচ্ছে, তারা কিছু জানে না। আসলে কি জামাত কিছু জানে না? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ডক্টর ইউনূস জামাতকে সামনে আনার জন্য কি না করেনি? একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে পুরোপুরি বাইরে রাখছে, রাইখা জামাতকে কয়টা সিট পাওয়াইছে। তারা ভাবছিল আওয়ামী লীগকে বাইরে রাইখা একটা সিস্টেম কইরা আমেরিকার হেল্প নিবে, ইউরোপের হেল্প নিয়ে সরকার গঠন করবে। কিন্তু আওয়ামী লীগ বাইরে থাকার পরেও তারা নির্বাচনে ভালো করতে পারেনি। এইটা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা ষড়যন্ত্র করে যেই পেঁচটা লাগাইছিল ডক্টর ইউনূসের মাধ্যমে, সেইটা আর জনগণের ভোটের কাছে টেকে নাই। এবং জামাত এই জন্য জনগণকে কোনোদিন বিশ্বাস করে না, এই জন্য বারবার বিদেশিদের কাছে মিটিং করে, ইউরোপের সাথে মিটিং করে, অস্ট্রেলিয়ার সাথে মিটিং করে, দেশের সাথে হয় না। আর একটা আছে না, এই যে এনসিপি সারাক্ষণ বলে দিল্লি না ঢাকা, আমাদের মুখ থেকে শিখছে দিল্লি না ঢাকা, শিখে এখন দিল্লি না ঢাকা স্লোগান দিবে এদিকে, আর ওইদিকে ভারতের প্রতিনিধির সাথে মিটিং করবে। জাস্ট এই প্রমাণটুকু একটু দেখেন। আসিফ নজরুল খেদের সঙ্গে বলেছেন, অনেকেই যে পত্র পত্রিকার এসব অপপ্রচারে বিশ্বাস করছে, সেটাতে তিনি অত্যন্ত মর্মাহত, সম্ভবত মর্মাহত হবেন নতুন করে যে উপদেষ্টাদেরকে ব্যাংক হিসাব দিতে বলা হয়েছে তারাও। কিন্তু এরা প্রত্যেকেই মনে রাখবেন, বিশেষভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগটা কিন্তু সেই ইউনূস সরকারের আমল থেকেই উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে 2 উপদেষ্টাকে নিয়ে সরকার ক্ষমতায় থাকা অবস্থা থেকে বিপুল পরিমাণ চুরি, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচার, এরকম নানা রকম বিচিত্র অভিযোগ উঠে এসেছিল। সেরকম 2 উপদেষ্টা নানাভাবে তারা যে কোনো রকম চুরির সঙ্গে জড়িত নন এবং ভীষণ একটা সৎ জীবনযাপন করেছেন সরকারে থাকার ওই 18 মাস ধরে, সে বিষয়ে নানা রকম বয়ান হাজির করছেন সংবাদ মাধ্যমে, ফেসবুকে ইত্যাদির উপায়ে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর মধ্যে যেমন আছেন আসিফ নজরুল, অধ্যাপক মানুষ তিনিও। আসিফ নজরুল রীতিমতো আবারও তার সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার যে অবস্থান, সে অবস্থান ফিরে পেতে ফেসবুকে এক আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন। যে আবেগ ঘন স্ট্যাটাস তার সাবেক যে পত্রিকায় তিনি দীর্ঘ বছরের পর বছর কলাম লিখেছেন, তবে যখন ওই পত্রিকাগুলো ঘন্টার পর ঘন্টা পোড়ানো হচ্ছিল তখন আসিফ নজরুলকে খুঁজে পাওয়া যায়নি। সেই প্রথম আলো আবার মহা সাড়ম্বরে আসিফ নজরুলের সেই ফেসবুক স্ট্যাটাস ছেপেছে বাংলাদেশের অন্য পত্রিকাগুলো, যেখানে আসিফ নজরুল বলছেন যে সরকারে থাকা অবস্থায় কিংবা আগে পরে জীবনে কখনো
দুর্নীতি করিনি। এবং অধ্যাপক আসিফ নজরুল এখানে বলেছেন যে তার জন্মই হয় নাই দুর্নীতি করার জন্য। আসিফ নজরুল যে যুক্তরাষ্ট্রে তিনি টাকা পাঠিয়ে দিয়েছেন, বাড়িঘর করেছেন, এসব দুর্নীতির অভিযোগগুলোর সূত্র টেনে ধরে বলেন যে সরকারে থাকা অবস্থায় বা পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেন নাই, 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করি নাই। এবং তিনি বলেছেন যে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলি নাই, নতুন কোনো সম্পদ হয় নাই, আয়কর দেওয়ার সময় আমি অপ্রদর্শিত কোনো সম্পদ রাখিনি। এরপর তিনি বলেছেন আমি 5000 আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি যখন আমি উপদেষ্টা পদে ছিলাম, কিন্তু আমি কোনো স্বজনপ্রীতি করিনি। সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দুমাত্র সুবিধা দেয়নি, তাদের কোনো অনৈতিক সুবিধা পাইয়ে দেয়নি। মানে এই কথাটা বলা মাত্র সবচেয়ে মানে একটা কৌতূহলোদ্দীপক বিষয় সৃষ্টি হয় আসিফ নজরুলের এই স্ট্যাটাস থেকে। আসিফ নজরুল নিজেই স্বীকার করছেন তিনি 5000 পদে নিয়োগ দিয়েছেন। এর বারবার সংবাদ মাধ্যমে তিনি মন্ত্রী পদে থাকা অবস্থায় এবং বেরিয়ে যাওয়ার পর খবর বের হচ্ছে যে আইন মন্ত্রণালয়ে যে পরিমাণ পদ, পদায়ন, পদোন্নতি, নিয়োগ হয়েছে, বদলি হয়েছে আসিফ নজরুলের আমলে, সেটা একটা রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে কখনো আইন মন্ত্রণালয়ে এরকম নিয়োগ হয় নাই। আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের নিয়োগে এই নাক গলানোর অভিযোগ নয়, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা এই সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন যাদের যাদের সমন্বয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, ফায়জুল কবির খান, সেই যে মানে ওই যে একটা মানে উপদেষ্টাদের একটা নেটওয়ার্ক নিয়ে কথা হয় না, যে যারা বিশেষভাবে ক্ষমতায়িত ছিলেন ইউনূসের আমলে, সেই উপদেষ্টাদের নিয়ে কিন্তু আবার এই নিয়োগ, পদ, পদায়ন ইত্যাদির একটা কমিটিও করে দিয়েছিলেন ইউনূস। তো সেই কমিটির যারা উপদেষ্টা আজকে এখন তাদেরও হিসাব তলব করেছে তারেক রহমান সরকার, মানে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নিশ্চয়ই সরকারের তাতে ইঙ্গিত থাকতেই হবে, বরাবর বড় বড় ব্যক্তিদের যখন ব্যাংক হিসাব চাওয়া হয় তখন তার পেছনে সরকারের একটা গ্রিন সিগন্যাল থাকতে হয়। যাই হোক, এই আসিফ নজরুলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটাই তো নিয়োগ বাণিজ্যের অভিযোগ। এই আসিফ মাহমুদের বিরুদ্ধেও সবচেয়ে বড় অভিযোগ নিয়োগ বাণিজ্যের অভিযোগ। এই যেদিন আসিফ নজরুল কেঁদে কেঁদে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহানুভূতি আদায় করতে চাইছেন যে 5000 নিয়োগ দিয়েছেন কিন্তু 1 টাকাও দুর্নীতি করেননি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 টাকাও দুর্নীতি করিনি, নতুন কোনো ব্যাংক হিসাব খুলিনি, সেটা তার বক্তব্য এক। আর নিয়োগের প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি বলেছেন তিনি তার কোনো আত্মীয় স্বজনকে নিয়োগ দেননি। আসিফ নজরুলের বিরুদ্ধে অবশ্য টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। আসিফ নজরুলের বিরুদ্ধে একেবারেই অভিযোগ নাই যে তিনি মানে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়ে আসছিলেন। যেদিন তিনি কেঁদে কেঁদে এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেদিন কিন্তু পত্রিকায় খবর বেরিয়েছে যে শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে সাব রেজিস্ট্রার বদলিতে 100 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে আসিফ নজরুলের সময়ে। এবং সেখানে বলা হচ্ছে সারা দেশে সাব রেজিস্ট্রার পদে 403 জন কাজ করেন, তার মধ্যে 282 জনকেই আসিফ নজরুলের আমলে বদলি করা হয়েছে। তো পত্রিকায় প্রশ্ন তোলা হয়েছে সাব রেজিস্ট্রার পদে এই ব্যাপক বদলি ঠিক কি কারণে করা হলো? মানে এটা তো ঠিক ফ্যাসিবাদের দোসররা সর্বত্র ছিল সে কারণে তাদেরকে বদলি করা হয়েছে, এই যুক্তিতে তো সেটা খাটে না। এবং ওই পত্রিকাটি বলছে যে এর মধ্যে অনেককে কয়েকবার করে বদলি করা হয়েছে আসিফ নজরুলের আমলে এবং প্রত্যেকটি বদলি, মনে রাখতে হবে, 282 জনের বদলি হয়েছে, কয়েকজনের ক্ষেত্রে বদলি হয়েছে কয়েকবার শুধু একটা পদে, সাব রেজিস্ট্রার পদে। তাতে প্রতিটি বদলিতে 50 থেকে 7 লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ হয়েছে। এই যে আমার স্যার বলছেন নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট তিনি খোলেন নাই, তাদের আমলে কিন্তু রীতিমতো মানে সচিবদের মধ্যকার এই কথোপকথন বেরিয়ে এসেছে নিয়োগ বাণিজ্য সম্পর্কে। এই টেলিফোন কনভারসেশন প্রমাণ সহ ব্যক্তির নাম সহ বেরিয়ে এসেছে, যেখানে ওই ব্যক্তিরাই আলাপ করছেন যে তারা টাকাটা দেবেনও না বাংলাদেশে, নেবেনও না বাংলাদেশে, কোন কোন দেশে দেবেন আর নেবেন সে বিষয়েও সেখানে আলাপ হয়ে যাচ্ছে। কাজে এই যে মানে অধ্যাপক আসিফ নজরুল এখন বলছেন যে তিনি কোনো দুর্নীতি করেন নাই এবং তার জ্ঞাতসারে কোনো দুর্নীতিও হতে দেন নাই, এই দুটো ক্লেমই যখন তিনি একসাথে করছেন, এই দুটো দাবি, তখন সেটা সবচেয়ে মানে অগ্রহণযোগ্য হয়ে উঠছে। কারণ একটা মন্ত্রণালয়ে এই পরিমাণ ব্যাপক নিয়োগ বাণিজ্য হয়েছে কিন্তু উপদেষ্টা দুর্নীতি করেন নাই, করতেও দেন নাই, তার মানে বাংলাদেশের সরকারি সিস্টেমে নিয়োগের জন্য পছন্দ মতো জায়গায় বদলির জন্য পদ পদায়নে যে ঘুষের সংস্কৃতি বছরের পর বছর ধরে চলেছে, যেটা সরকারি কর্মকর্তারাই বলছিলেন যে ইউনূসের আমলে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে,
তার মানে আসিফ নজরুল বলতে চাচ্ছেন আইন মন্ত্রণালয়ে সেটা ঘটছিল না। আসিফ নজরুলের আমলেই কিন্তু সাবেক একজন সচিব, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব পদেও কর্মরত ছিলেন, সেই সাবেক সচিব আব্দুস সাত্তার, তিনি সরকারি কর্মকর্তাদের এক সভায় বসে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন যে সরকারের অন্তত 8 জন উপদেষ্টা এবং তাদের অনেকের এপিএসরা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত, এবং এর প্রমাণ তার হাতেও আছে, অনেকের কাছেই আছে। এবং তিনি বলেন যে এতদিন এরাই বলে এসেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকল দুর্নীতি করেন, এখন তারা কি করে এই দুর্নীতি, এই সীমাহীন দুর্নীতিতে নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কথা ছাড়া, তাদের কন্টাক্ট ছাড়া একটা নিয়োগও ঘটছে না। সাবেক সচিব ওই মন্তব্য রীতিমতো সচিবালয়ে অন্য কর্মকর্তাদের সামনে বসে করবার পর সেটা কিন্তু সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল, কিন্তু ওই সরকার, ইউনূস সরকার, সে সময় কোনো তদন্ত করে দেখে নাই, কিংবা তখন আসিফ নজরুলরা একথা গায়ে মেখে ফেসবুকে কোনো স্ট্যাটাসও দেন নাই। আসিফ নজরুল ক্ষমতায় থাকা অবস্থাতেই আরেকজন যিনি নিয়োগ বাণিজ্যের সম্রাট, মানে সকল রকম ঘুষ দুর্নীতির সম্রাট হয়ে উঠেছিলেন, সরকারের ভেতরকার ছাত্র প্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বনে যাওয়া, মানে যেই মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি টাকা বানানোর সুযোগ, সবচেয়ে বেশি কন্ট্রাক্টরি দেওয়ার সুযোগ, সেই মন্ত্রণালয়ের সুযোগ পেয়ে তিনি যে আসিফ মাহমুদ নামের ওই তরুণ, তিনি শুধুমাত্র কন্ট্রাক্টরি দিয়েই শত শত কোটি টাকা রোজগার করছিলেন তাই নয়, তিনিও নিয়োগ বাণিজ্যের এক মহা সম্রাট হয়ে ওঠেন। এমনকি 2025-এর এপ্রিলে তার ব্যক্তিগত সহকারী এপিএস, যাকে তিনি নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু হিসেবে, মোজাম্মেল হোসেন, তাকে রীতিমতো সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়ে যাওয়ার পর যে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ এবং কে কোন কাজ পাবেন, কন্ট্রাক্টরি, ঠিকাদারি, এক রকমের বিলি বিতরণ করতে করতে শত শত কোটি টাকা বানিয়েছেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয়ে এরপরেও কোনো তদন্ত হয় নাই তাদের কারো এপিএস এর বিষয়ে কোনো তদন্ত। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপরে AK-47 রাইফেলের গুলি নিয়ে ধরা পড়েছেন বিমানবন্দরে বিদেশ যাওয়ার সময়, কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করেন নাই যে তিনি AK-47 রাইফেল কেনার মতো অর্থ কোথা থেকে জোগাড় করলেন। এবং এই তরুণ উপদেষ্টা, যার পিতা কুমিল্লার মুরাদনগরের এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, সেই তরুণ এত টাকা রোজগার করলেন উপদেষ্টা হিসেবে যে তিনি যখন চাঁদাবাজির এক মামলায় ফেসে গেলেন গত বছর গুলশানে, আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা গিয়ে যখন চাঁদাবাজির সময় ধরা পড়লেন এবং তারা ভিডিও সহ প্রমাণ করে দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনাতেই তারা ওই বাড়িতে গিয়েছিলেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে বসলেন তিনি ওই তরুণদের সঙ্গে দেখা করতে গুলশান যান নাই, তিনি নিয়মিত গুলশানের ওয়েস্টিন হোটেলে খাওয়া দাওয়া করেন রাতের বেলায় কাজ শেষে। মানে এহেন বিলাসবহুল জীবন যাপন করার তরুণ, কুমিল্লার মুরাদনগরের স্কুলের হেডমাস্টারের ছেলে, তিনি এখন বলছেন 18 মাস শেষে মন্ত্রীর বেতন থেকে তার সঞ্চয় এবং তার পরিবারের সঞ্চয় মিলিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আছে মাত্র 15 লাখ টাকা। কারণ তারেক রহমান সরকারের গ্রিন সিগন্যালে প্রথম যে উপদেষ্টার কাছে ওই বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব চেয়েছে, তিনি হচ্ছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাত্র 15 লক্ষ টাকা তার সপরিবারে আছে কথা বলছেন, তার স্ত্রীর অ্যাকাউন্টে আছে মাত্র 683 টাকা। অথচ এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মনে করে দেখেন, যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন 2024-এর আগস্ট পর্যন্ত, তিনি কিন্তু বললেন মন্ত্রীর বাড়ি ছেড়ে তিনি ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে উঠবেন বলে স্থির করেছেন এবং ধানমন্ডির বাসা ভাড়া নিয়ে তার ধানমন্ডি থেকে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন ছিল। এই ঘোষণা দিতে তিনি এমনকি ধানমন্ডি এলাকায় গিয়ে ভোটারও হয়ে এসেছিলেন। ভাবুন তো, যেই ছেলের সপরিবারে মাত্র 15 লক্ষ টাকা আছে, বাবার নাকি আবার ঋণ আছে, সেই ছেলের পক্ষে কি ধানমন্ডিতে বাড়ি নিয়ে থাকা সম্ভব আর নিয়মিতভাবে ওয়েস্টিনে গিয়ে নৈশভোজ সারা সম্ভব? এসব প্রশ্ন ওঠে বলে কেউ বিশ্বাস করছেন না আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কোনো চুরির সঙ্গে জড়িত ছিলেন না। আসিফ নজরুল খেদের সঙ্গে বলেছেন, অনেকেই যে পত্র পত্রিকার এসব অপপ্রচারে বিশ্বাস করছে, সেটাতে তিনি অত্যন্ত মর্মাহত, সম্ভবত মর্মাহত হবেন নতুন করে যে উপদেষ্টাদেরকে ব্যাংক হিসাব দিতে বলা হয়েছে তারাও। কিন্তু এরা প্রত্যেকেই মনে রাখবেন, বিশেষভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগটা কিন্তু সেই ইউনূস সরকারের আমল থেকেই উঠেছে। আর ইউনূস সরকারের আমলে যখন এই অভিযোগ উঠেছে, তখন না তদন্ত করেছে ইউনূস সরকার, না তারা জোর গলায় কোনো